আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যালো, শোনা যায় আমার কথা? ওকে। আজকে এত কম, 7-8 জন। ওকে, সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব আর পজিটিভ ভার্ব দুইটা জিনিস শিখবো। মানে আমরা রিটেন ক্লাস 6টা নিছি, আরো 4টা হবে রিটেন ক্লাস, ঠিক আছে? ফোকাসের উপরে আরো 4টা রিটেন ক্লাস হবে। হ্যাঁ, ফোকাস ফোকাস আপনাদের একটা একটা ক্লাস হয়েছে না? ফোকাসের উপরে একটা ক্লাস হয়েছে, যেখানে আমরা 5টা ফোকাস নিয়ে কথা বলছিলাম। ফোকাসের উপরে আরো 4টা ক্লাস হবে, যেখানে মোট 20-25টা ফোকাস নিয়ে কথা বলা হবে। সো এই 4টা ক্লাস হচ্ছে ফোকাসের জন্য, তাইলে রিটেনের যে 10টা ক্লাস, সে 10টা ক্লাস শেষ হবে। আর আমাদের প্রিলিতে রাইট ফর্ম অফ ভার্বের সেক্টরটা বাদ ছিল। রাইট ফর্ম অফ ভার্ব, পজিটিভ ভার্ব, এই দুটো জিনিস বাদ ছিল। হ্যাঁ, তো সেগুলা এখন আমরা করাইতেছি, রাইট ফর্ম অফ ভার্বের চ্যাপ্টারটা। ওকে, ওকে। সো রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? যে ভার্বের প্লেসটা যাতে ঠিকঠাক থাকে, এই জন্য। তো আমি আপনাদের জন্য কিছু রুলস নোট করে দিছি, ঠিক আছে? তো আপনারা এই রুলসগুলা খাতায় নোট করে নেবেন। নোট কেন করা লাগবে সেটা আমি বলতেছি, ঠিক আছে? যেমন এখানে একটা রুলস, এখানে একটা রুলস, এরকম কতগুলা রুলস খাতায় নোট ডাউন করে রাখছি, ঠিক আছে? সো নোট ডাউন করার কারণ কি? নোট ডাউন করার কারণ হচ্ছে এইগুলো অনেক সময় প্রিলিমিনারিতে আসে, অর্থাৎ আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাবেন তখন এইগুলো আসে, এবং হুবহু দেখা যায় যে এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো থাকলে ভার্বের ফর্মটা কেমন হবে, এই জিনিসটা আপনাকে জিজ্ঞাসা করা হয়। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মনে থাকে না যে আসলে এটা থাকলে কি হয়, এই জিনিসটা মনে থাকে না। এই জন্য আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলা, মানে নিয়মগুলা জাস্ট একবার চোখ বুলায়ে যাবেন, ঠিক আছে? যে চোখ বুলায়ে গেছি, যাতে পরীক্ষায় আসলে আপনি সঠিকটা বাঁচতে পারেন, ঠিক আছে? শুধু এই কয়টাই না, আরো আছে রাইট ফর্ম অফ ভার্বের রুলস। তো আমরা প্রথম ভাগটা একটু দেখি ভালো করে, কি কি রুলস। আর এইগুলো পড়ানো আসলে খুব বোরিং জিনিস, কারণ মানে এগুলো আসলে বইয়ে দেয়া আছে, ঠিক আছে? বইয়ে সবকিছু দেয়া আছে, ওই একই নিয়ম, আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে নতুন কিছু শেখার কিছু নেই, কথা বুঝছেন? আমরা যেমন বিভিন্ন ক্লাসে নতুন কিছু শিখি বা করি, এজন্য এইগুলাতে আমার মানে ক্লাস নিয়ে খুব বোরিং লাগে। এইগুলা সব গতানুগতিক রুলস আছে, আপনাকে রুলস ধরে প্র্যাকটিস করতে হবে। তো রুলসগুলো আমি একটু বুঝাই দিচ্ছি, ওকে? ওকে, সো ফার্স্ট রুলস হচ্ছে রুল নাম্বার 1। এখানে লেখা হচ্ছে, কোনো অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য বা বাক্যে যদি
এইগুলো তো আমরা জানি, তাই না? এগুলো আমরা টেন্স করার সময় করছিলাম যে কোনো অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য কোনো কথা যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করতাম, তাই না? এখন আবার বললেন না যে টেন্স কি জিনিস বা প্রেজেন্ট ইনডিফিনিট কি জিনিস, এগুলো সব করানো হয়েছে। তারপরে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে না এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটে হইতে পারে। সেগুলো কি? অফেন। অফেন মানে কি? প্রায়, অলওয়েজ, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস, মাঝে মাঝে, ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এভরি মর্নিং, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম, ঠিক আছে? এভরি যুক্ত এই সবগুলা। অন হলিডেজ, অন ফ্রাইডেজ, অন সানডেজ, এইগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে যখন আপনাকে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিবে, যদি এই ওয়ার্ডগুলা থাকে তাহলে আপনি মনে করবেন যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে আমাকে করতে হবে, তখন ওই টেন্সটা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট ধরে করবেন। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, নিয়ম করার পরে আমরা কিছু প্র্যাকটিস দেখবো আর কি, হ্যাঁ, যে কিভাবে এগুলা প্র্যাকটিস করতে হয়। তো এই গেল একটা নিয়ম। রুল 2, আচ্ছা, রুল নাম্বার 2তে ছিল হচ্ছে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম বা অ্যাট দিস মোমেন্ট, টুডে, দিস সিজন, দিস ইয়ার, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, ইয়ার আফটার ইয়ার, এইগুলা যদি থাকে তাহলে কি কাজটি চলমান বোঝায়। তাহলে চলমান বোঝাইলে আমরা তো জানি কন্টেন্স হয়, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো। আর এখানে রুল নাম্বার 3তে কি ছিল? এগুলো সহজ সহজ জিনিস, এগুলো মুখস্থ করে রাখবেন, হ্যাঁ। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, lately, recently, so far, until now, up to now, up to the present, এইগুলা থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এইগুলা মনে রাখবেন যে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তার মানে সেটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসে করব। ক্লিয়ার? সো আমি আগেই বলছি এখানে নতুন কিছু শেখার নাই, এগুলো রুলস আপনাকে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই যে বাক্যে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম টাইম থাকে, যে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, বা টুয়াইস, থ্রাইস, বা 2 টাইম, 3 টাইম, 5 টাইম এরকম লেখা থাকে তাহলে সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এগুলা জাস্ট রুলস আপনাকে মুখস্থ রাখতে হবে। সো রুল নাম্বার 4, এগো, বিফোর, লং এগো, লং সিন্স, yesterday, last night, last week, last month, last year, previous day, the day before, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এইগুলো যদি থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। আর আরেকটা কথা, যে অতীতকালের দুটো কাজ যদি অ্যাজ সুন অ্যাজ, মানে যত দ্রুত, একটা না হইতে আর একটা শুরু হয়, অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত থাকে তাহলে দুইটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিটে হবে। ক্লিয়ার? অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি দুইটাই পাস্টের কথা বোঝায়, দুইটাই পাস্ট ইনডিফিনিটে করব আমরা। আর এখানে কি রুলস? এটা এগুলো আমরা ট্রান্সফরমেশনের ভিতরে একটু করছিলাম, অ্যাজ, হোয়াইল, ওয়েন, ঠিক আছে? সো অতীতকালে যদি দুইটা ক্লোজ থাকে, অতীতকালের দুইটা ক্লোজ যদি অ্যাজ, হোয়াইল, ওয়েন এইটা দ্বারা যুক্ত থাকে তাহলে একটা হয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যখন আমি টিভি দেখছিলাম তখন সে ভিতরে আসলো। তো যখন আমি টিভি দেখছিলাম একটা থাকে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে এবং আর একটা থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। সো অতীতকালের দুইটা কাজের মধ্যে যদি অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে আপনাকে বুঝতে হবে একটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে আর একটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। আশা করি টেন্স নিয়ে আপনাদের কোনো ঝামেলা নেই, কারণ টেন্স নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি আমি, তাই না? এরপর রুল 6 এ কি ছিল? দ্যাট এর পূর্বের বাক্য পাস্ট ইনডিফিনিট হলে দ্যাট এর পরের বাক্যটি পাস্ট পারফেক্ট হয়। এটা আমরা এর আগেও পড়ছি যে একটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অপরটা হবে কি? পাস্ট পারফেক্ট। যেমন আমরা বিফোর আফটারেও শিখছি, তাই না?
বিফোর আফটার। সো বিফোরের পূর্বে বসে হচ্ছে এই যে এখানে ছিল মনে হয়, বিফোরের পূর্বে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট। এগুলো সব টেন্স রিলেটেড রুলস। এখানে কি লেখা, অতীতকালে দুইটা কাজের মধ্যে যেটি আগে সংগঠিত হয়েছিল তা পাস্ট পারফেক্ট এবং যেটি পরে সংগঠিত হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট। ওই যে যেটা বললাম বিফোর আর আফটার দিয়ে, ঠিক আছে। সো বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, এটা মনে রাখলেই হবে, আর বাকি দুইটা পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? আশা করি আপনার কাছেও এটা বোরিং লাগতেছে, আমার কাছেও বোরিং লাগতেছে, বাট এইগুলা জাস্ট জেনারেল রুলস। এই রুলগুলো আমি একটু দেখাই, আমরা একটু পজিটিভ ভার্বে যাব যেখানে একটু বোঝার মতো জিনিস আছে। ওকে, আচ্ছা, আর একটা এখানে রুলস হচ্ছে নো সোনার ডট ডট দেন, নো সোনার হ্যাড ডট ডট দেন। মানে একটা কাজ করতে না করতে আর একটা কি, নো সোনার হ্যাড ডট ডট দেন, এরপরে বসে কি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে স্কার্সলি হ্যাড, ঠিক আছে। এখানে হচ্ছে এই সবগুলো একই মিনিং, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, এরপরে যদি কিছু থাকে তাহলে সেটাও পাস্ট ইনডিফিনিট। তারপরে কি, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড ডট ডট কি, এটা হোয়েন, এরপরেও যদি আর একটা ক্লোজ থাকে তাহলে সেটাও পাস্ট ইনডিফিনিট হবে। এই রুলস এখানে, হ্যাঁ, যে নো সোনার ডট ডট দেন, নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এইগুলো যদি থাকে তাইলে ক্লোজ যুক্ত হলে প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট। দেখেন, প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট কেন বলছে, কারণ এখানে অলরেডি হ্যাড যুক্ত করা আছে, অলরেডি হ্যাড যুক্ত করা আছে, অলরেডি হ্যাড যুক্ত করা আছে, এরপরে একটা V3 বসবে, তাহলে কি এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল না? প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্টই হয় সব সময়, কারণ হ্যাড যুক্ত করাই থাকে। তাহলে পরেরটা কি হবে, এই দেন, হোয়েন এর পরে, এবং দ্বিতীয় ক্লোজটি হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে যেটা লিখছি পাস্ট ইনডিফিনিট, পাস্ট, এই জায়গাটায় আমাদের খালি থাকে বা এই জায়গাটায় আমাদেরকে করতে দেয় যে এই জায়গায় কন্টেন্স হবে। ক্লিয়ার? সো এই রুলসটা গুরুত্বপূর্ণ, এই রুলসটা ভালো করে দেখবে। ওকে, হ্যাঁ, আমি প্রথমে নোট করতাম। হ্যাঁ, নোট করতাম কেন, কারণ পরীক্ষার আগে যাতে রিভিশন দেওয়া যায়। আপনি যত ব্রিলিয়ান্টই হন বা আপনি যত মেধাবী হন, আপনি যদি পরীক্ষার আগে রিভিশন না দিয়ে যাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেক কিছু মনে থাকবে না। ঠিক আছে, তো পরীক্ষার আগে যদি অল্প সময়ে আপনাকে অনেক কিছু রিভিশন দিতে হয় তাহলে সেটার একমাত্র উপায় হচ্ছে নোট করা। তো আমি এই জন্য সবকিছু নোট করে রাখতাম, আর আমি পরীক্ষা দেওয়ার আগে এই রুলসগুলো জাস্ট একটু চোখ বোলাই যাব। আমার কি পুরো রাইট ফর্ম অফ ভার্বের ওই চ্যাপ্টার পড়ার দরকার আছে? বই থেকে পড়তে গেলে দেখা যাবে ওইটা পড়তে আমার 1-2 ঘন্টা লেগে গেছে। দরকার নাই, আমি 3-4 মিনিটে এটা জাস্ট রিভিশন দিয়ে চলে যাব। ক্লিয়ার? সো এটা হচ্ছে শর্টকাট, আপনাকেও এভাবে ট্রাই করতে হবে কিভাবে মনে রাখা যায়, হ্যাঁ, খুব দ্রুত সময়ের মধ্যে। এই যে যেটা বিফোর আর আফটার দিয়ে বোঝালাম সেটা এখানে আছে। ওকে, এরপর কি বলতেছে, দুটি ভবিষ্যৎকালের কাজ যখন হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস, এইগুলো যারা যুক্ত থাকে এদের পরে একটা থাকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট। এটা ওই যে কন্ডিশনাল সেন্টেন্সের মতো, কন্ডিশনাল সেন্টেন্স আপনাদের করানো হয়েছে। এরপর রুল 11, বাক্যে যদি বাই দিস টাইম, বাই টাইম বা বাই মান্থ, বাই ইয়ার, বা আমরা অনেক সময় বলি না বাই 2030 বা 2030 সালের মধ্যে এটা হবে, এরকম ধরনের সেন্টেন্স। সো বাই দেন, নেক্সট টাইম, নেক্সট মান্থ ইত্যাদি থাকলে এগুলাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। হ্যাঁ, তো এগুলা বেশি গুরুত্বপূর্ণ না। তো এখানে আমরা কয়েকটা টেন্সের রুলস করলাম। সো আপনি কি করবেন, যখন আপনি রুলস পড়তেছেন তখন সেগুলো আবার, এই যে আমি যেমন এখান থেকে মাস্টার বই থেকে দেখতেছি, সো এই মাস্টার বই থেকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, একটা ধরে প্র্যাকটিস করবেন যে এটা কোন নিয়মে পড়ছে, হ্যাঁ, আসলে এই নিয়মগুলোতে পড়ছে কিনা। হ্যাঁ, একটা করে নিয়ম পড়বেন, কিছু সলভ করবেন। সলভ করে যদি মনে হয় যে না প্রবলেম, এটা তো নিয়মে পড়তেছে না, তাহলে ওটা আমাকে মেসেজ করবেন বা আপনাদের গ্রুপে মেসেজ করবেন যে এটা তো কোন নিয়মে পড়লো, আমাকে একটু বুঝাই দেন। ঠিক আছে,
তো এখানে যাবতীয় সবকিছু আছে। তো আমাদের মেইন ক্লাস আসলে এটা না, আমরা একটু আজকে কজেটিভ ভার্ব করব। হ্যাঁ, আর এটা আমি দিয়ে দিব সাথে, এটা আপনি রেখে দিবেন। ওকে, সো আমাদের ক্লাস হচ্ছে কজেটিভ ভার্ব। ওকে, সো আমাদের মেইন টপিকস হচ্ছে পজিটিভ ভার্ব। কখনো কখনো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। হ্যাঁ, কম্পিউটারের ম্যাথ ক্লাস আমি নিয়ে দিব, ঠিক আছে? কম্পিউটারের ম্যাথ ক্লাস, যেটা বোঝানোর মতো ক্লাস, ঠিক আছে? কম্পিউটারের ম্যাথ যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই টাইপের জিনিস, এগুলা আমি ক্লাস নিয়ে বোঝাই দিব। ওকে, বাট বাকি যেগুলো আছে সেগুলোর উপর তো আমি পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে? পরীক্ষাগুলো আবার শুরু হবে 2-1 দিনের ভিতর থেকে। হ্যাঁ, সো কম্পিউটার বাকি চ্যাপ্টারগুলো আপনাকে পরীক্ষা দিয়েই দিতে হবে, ওখানে বোঝার মতো কিছু নাই। যেমন আমি যদি বলি সফটওয়্যার, ঠিক আছে? কম্পিউটার সফটওয়্যার বা কম্পিউটারি যেগুলো আছে এগুলো আপনি নিজে নিজেই পড়বেন বা আমার নোট থেকে পড়বেন, সেগুলো পড়ে পরীক্ষা দিবেন। আর যেটা বোঝানোর মতো জিনিস, যে কম্পিউটারের ম্যাথ, যেমন ওই যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এটার উপর আমি ক্লাস নিয়ে দিব, ঠিক আছে? আর আপনাদের বাংলার উপরে, হ্যাঁ, বাংলার উপরেও কিছু ক্লাস হবে। কিছু ক্লাস বলতে এখনো আপনাদের শুধু করানো হয়েছে ধ্বনি পরিবর্তন, কারক, তাই না? এরপর আমরা একটু সমাস করব, সমাস, তারপর হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, ঠিক আছে? প্রকৃতি ও প্রত্যয়, যেগুলো মুখস্থ করার বিষয় বা যেগুলো আপনি মুখস্থ করে পারবেন, যেগুলো বোঝানোর মতো কিছু নাই, সেগুলোর ক্লাস আমি ওইভাবে নিব। ক্লিয়ার? সেগুলোর উপর তো পরীক্ষা চলতেছে, সেগুলো পরীক্ষায় দিবেন। হ্যাঁ, ওকে, সো ক্লিয়ার এতটুকু? ওকে, সো পজিটিভ ভার্বের এই ক্লাসে একটু রেসপন্স করেন, ঠিক আছে? মানে আপনি বুঝছেন কিনা। সো পজিটিভ ভার্ব আমরা কখন ইউজ করি? আমরা বাংলায় পড়ছি প্রযোজ্যকর্তা ও প্রযোজককর্তা, তাই না? একজন যখন আরেকজনকে দিয়ে কাজটা করায় নাই, ভালো করে বুঝবেন আমার কথা। কি বললাম? একজন যখন আরেকজনকে দিয়ে কাজটা করায় নাই, তখন আমরা পজিটিভ ভার্ব ইউজ করি। সো পজিটিভ ভার্বের ভেতরে কয়টা জিনিস আছে বা কয়টা ভার্ব আছে? হ্যাভ ভার্ব আছে, গেট ভার্ব আছে, মেক ভার্ব আছে, লেড ভার্ব আছে, আর হেল্প ভার্ব আছে। ক্লিয়ার? সো এই 5টা পজিটিভ ভার্ব নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এই 5টা থেকে অনেক সময় আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব বা ফিল ইন দ্য গ্যাপে অনেক কোশ্চিন আসে। তো এগুলো আসলে খুব সহজ জিনিস, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনিও ভালো করে বুঝবেন। হ্যাঁ, রুলসগুলা। তো আমরা প্রথমে হ্যাভ ভার্ব নিয়ে করতেছি। হ্যাঁ, পজিটিভ ভার্ব হ্যাভ। আর পজিটিভ ভার্ব কি বললাম? যখন আপনি একজন আরেকজনকে দিয়ে কাজটা করাই নেবেন, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে
পজিটিভ ভার্ব, একজন আরেকজনকে দিয়ে কাজটা করায় নেবে। তো প্রথমে কি কি থাকবে, কি কি জিনিস ফিক্স থাকবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পরে অবজেক্ট থাকবে। তার মানে কি, এই ভার্বটা কোনটা, এটা পজিটিভ ভার্ব থাকবে। যখন আমরা এখন হ্যাভ ভার্ব করতেছি তাহলে এখানে হ্যাভ থাকবে, যখন গেট করব তখন গেট থাকবে, যখন হেল্প করব তখন হেল্প থাকবে, যখন লেট করব তখন লেট থাকবে, ঠিক আছে। বাকি সবকিছু সেম। এটা সাবজেক্ট থাকবে, এটা পজিটিভ ভার্ব থাকবে, এরপরে একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে। যদি এইরকম হয় যে, এখন মনে করেন যে আমি লিখলাম রহিম হ্যাড করিম, ঠিক আছে। রহিম হ্যাড করিম, যে রহিমের করিম ছিল, এর মানে আসলে কি বোঝায়, যে রহিম কি করিমের দত্তক নিছে নাকি, যে রহিম করিমের কাছে থাকবে। তার মানে কি, রহিম হ্যাড করিম মানে রহিমের কাছে করিম ছিল, কেন, বা রহিমের করিম আছে, কিছু একটা কাজ করার জন্য আছে। ক্লিয়ার? তাহলে এর স্ট্রাকচারটা কি বললাম, একটা সাবজেক্ট, পজিটিভ ভার্ব, তারপর একটা অবজেক্ট আসবে। ক্লিয়ার? প্রত্যেকটাতেই সেম। দেখেন আমি দেখাচ্ছি, প্রত্যেকটাতেই সেম। এই দেখেন, সাবজেক্ট, গেট, অবজেক্ট। মেকেও সাবজেক্ট, মেক, অবজেক্ট। লেটেও সাবজেক্ট, লেট, অবজেক্ট। হ্যাঁ, তার মানে প্রত্যেকটার প্যাটার্ন সেম। এখন তারপরেরটাই আমাকে তাইলে ফোকাস করতে হবে। এইটুকু তো সবগুলাতেই সেম। আর আমি কিন্তু এটা দেখে এইটুকু প্যাটার্ন দেখে বুঝতে পারবো যে এটা একটা পজিটিভ ভার্বের নিয়ম, যে সাবজেক্ট, হ্যাভ, পজিটিভ ভার্ব, তারপরে একটা অবজেক্ট নিয়ে চলে আসবে, ঠিক আছে। আর তারপরে কি থাকবে, ভার্ব থাকবে। তারপরে কি থাকবে, ভার্ব থাকবে। যদি এই প্যাটার্ন থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটা পজিটিভ ভার্বের প্যাটার্ন। কি কি প্যাটার্ন, কি কি দেখে বললাম, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর পজিটিভ ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। যদি এরকম হয়, এই প্যাটার্ন যদি থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা একটা পজিটিভ ভার্বের নিয়ম। ওকে, সো আমরা হ্যাভ পজিটিভ ভার্ব করতেছি। হ্যাঁ, তো আমাদের মেইন প্যাটার্ন আমাদের দেখতে হবে এই যে অবজেক্ট। আর এখানে আমি দুইটা জিনিস লিখে রাখছি, একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার। একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার। আর এরপরে কি থাকে, ভার্ব থাকে, তাই না, ভার্ব থাকে। এখন ভালো করে বুঝবেন যে কে ডুয়ার আর কে রিসিভার। ডু মানে কি, ডু মানে হচ্ছে করা, আর যে করে তাকে বলা হয় ডুয়ার, মানে যে করে, যে করে। আর রিসিভার মানে কি, রিসিভার মানে হচ্ছে যে নিজে করে না, যে নিজে করে না, নিজে করে না। এখন এটাকে আমি কিভাবে বুঝবো যে কেউ নিজে করে আর নিজে করে না, ভালো করে দেখেন, কে ডুয়ার হবে আর কে রিসিভার হবে, এটা শুধুমাত্র কিন্তু অবজেক্ট। হ্যাঁ, এবার ভালো করে দেখেন, দেখেন রহিম হ্যাড করিম, সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট, এরপরে কিন্তু আবার ভার্ব আসছে, তার মানে এটা পজিটিভ ভার্বের নিয়ম। এখন আমি দেখব এই অবজেক্টটা কি ডুয়ার নাকি এই অবজেক্টটা রিসিভার। এখন আমি এটা দেখব, করিম। এখন এখানে বলছে কি ক্লিন দা ফ্লোর। এখন আমি দেখব যে করিম কি এই ক্লিন করার কাজটা করতে পারে কিনা, এই করিম কি এই ক্লিন করার কাজটা করতে পারে কিনা। যদি করার সামর্থ্য থাকে তাইলে সে ডুয়ার, যদি করার সামর্থ্য না থাকে তাইলে সে রিসিভার। এখন বলেন, করিম কি ফ্লোর ক্লিন করতে পারবে? অবশ্যই একজন মানুষ তো ফ্লোর ক্লিন করতে পারবে, তাই না, তার সামর্থ্য আছে। একজন মানুষই তো ফ্লোর ক্লিন করে, তাই না। তাহলে হ্যাঁ, করিমের সামর্থ্য আছে, সে ফ্লোরটা ক্লিন করতে পারবে। তার মানে করিম এখানে কি ডুয়ার, ডুয়ার নিজে করতে পারবে, ডুয়ার নিজে করতে পারবে। তার মানে কি অবজেক্ট ডুয়ার। তাহলে ডুয়ার থাকলে আমার পরের ভার্ব কি হবে, V1 বা বেস ফর্ম হবে, এর সাথে কোনো কিছু যুক্ত হবে না, V1 বা বেস ফর্ম হবে। তার মানে এখানে যে ভার্ব ক্লিন, সেটা ক্লিনই থাকবে। আর যদি অন্য কোনো ফর্ম হইতো তাহলে ক্লিনড দিতাম, ক্লিনিং দিতাম, অন্য কিছু দিতাম, ঠিক আছে। বাট এখানে বলছে V1 অথবা বেস ফর্মই হবে, এজন্য ক্লিনই থাকবে, এটা রাইট। আর একটা দেখি, হি হ্যাড হিজ হেয়ার, তার কাছে তার চুল আছে, ঠিক আছে। তার মানে কি এটা সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট। এখন এই অবজেক্টটা ডুয়ার না রিসিভার, এটা আমাকে বুঝতে হবে। এরপরে দেখেন ভার্ব আছে, তাই না। তো কাট মানে কি কাটা। এখন বলেন হিজ হেয়ার, তার চুল কি নিজে নিজে কাটতে পারে বা কাটার কাজ করতে পারে? না, তার চুল নিজে নিজে কাটতে পারে না, তাই না।
তাহলে আর একজন কাটে, তাই না? সো তার চুল কাটার কাজটা করতে পারে না, তার মানে এটা হচ্ছে আমাদের রিসিভার। এটা হচ্ছে রিসিভার। রিসিভার হইলে কি হবে, এই যে অবজেক্ট যদি রিসিভার হয়, রিসিভার হইলে V3 বা পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল মানে কি, কাট। এখন এই কাটের পাস্ট পার্টিসিপল করব, তো কাটের পাস্ট পার্টিসিপল কি, কাট, কাট, কাট। কাটের প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট ফর্মও কাট, পাস্ট পার্টিসিপল ফর্মও কাট। কিন্তু আমরা এখানে এইটা ইউজ করতেছি, V3, এই কার্ট ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে এটা কার্ট হবে হচ্ছে V3টা। ওকে, আর একটা বোঝাই, করিম হ্যাড হিজ কার। তাহলে হিজ কার এখানে কি হবে বলেন তো, রিপেয়ার। এই রিপেয়ার কি হবে যদি বুঝে থাকেন তাহলে বলেন। এখন এই রিপেয়ারটা আমরা কি করব? ভেরি গুড। তার মানে এটা হবে হচ্ছে রিপেয়ার্ড। কেন রিপেয়ার্ড? কারণ তার কার নিজে নিজে রিপেয়ার হইতে পারে না, তার মানে এটা হচ্ছে রিসিভার। সো রিসিভার যদি হয় তার মানে পরের ভার্বটা হবে হচ্ছে V3, তাই না? V3 হলে কি হবে, রিপেয়ার। রিপেয়ারের V3 হচ্ছে রিপেয়ার্ড। সো এটা হবে হচ্ছে রিপেয়ার্ড, রিপেয়ার্ড। ওকে, সো একটা হ্যাভ ভার্ব আমাদের পজিটিভ গেল। এটা হ্যাভ ভার্বের নিয়ম, যে ডুয়ার হইলে V1 আর যদি রিসিভার হয় তাহলে V3। ওকে, এবার আমরা গেট ভার্বে আসি। গেট ভার্বে দেখি কি লেখা বা কি নিয়ম দেয়া। এখন তো আপনারা বুঝে ফেলছেন যে কিভাবে হবে, তাই না? তো প্রত্যেকটাতে এখানেও সাবজেক্ট, গেট, অবজেক্ট। আর অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে কি হবে, ইনফিনিটিভ হবে। কি লেখা, ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে কি, 2 প্লাস ভার্বের বেস 1। আর যদি সাবজেক্ট, গেট, অবজেক্ট, অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে কি হবে, ভার্বের V3 হবে। ব্যাস, মনে রাখতে হবে। তাহলে এইটার সাথে আগেরটার কি পার্থক্য, জাস্ট আগেরটায় হ্যাভ ভার্বে ডুয়ার হইলে V1 হইতো, বাট এখানে ইনফিনিটিভ হয়, এই জাস্ট পার্থক্য। আর এই রিসিভারে V3 আগেরটাও ছিল, এখনো V3 আছে। তো দেখেন এখানে কি লেখা, মাই প্যারেন্টস গট মি। তাইলে সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট, এরপর একটা ভার্ব আছে। এখন আমি দেখবো যে এই ভার্বের কাজ করতে পারি কিনা। মি, মি মানে কি, আমি। তাহলে আমি কি, স্টে মানে কি, অবস্থান করা, ইনসাইড, ভেতরে। সো আমি কি ভিতরে অবস্থান করতে পারি কিনা, কোনো একটা রুম বা কোনো একটা ঘর বা কোনো একটা বাড়ির ভেতর আমার অবস্থান করার সামর্থ্য আছে কিনা? অবশ্যই আছে, আমি একটা বাড়িতে থাকতেই পারি, তাই না? তাহলে এটা অবশ্যই মিটা হবে হচ্ছে ডুয়ার, ডুয়ার। সো ডুয়ার হইলে আমরা কি করব, ডুয়ার হইলে এখানে এখন আমাকে ইনফিনিটিভ করা লাগবে। তার মানে এখানে আমরা করব টু স্টে, টু স্টে। সো এটার অ্যান্সার হবে মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। এরপরে বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট। তার মানে এখানে আমরা কি করলাম, সাবজেক্ট, গট, অবজেক্ট। এখন অবজেক্ট হচ্ছে হিজ ট্রান্সক্রিপ্ট। হিজ ট্রান্সক্রিপ্ট সেন্ড টু দ্য ইউনিভার্সিটি। এখন তার ট্রান্সক্রিপ্ট কি নিজে নিজেকে সেন্ড করতে পারবে কোনো ইউনিভার্সিটিতে? তার মানে তার ট্রান্সক্রিপ্টের এই ক্ষমতাটা নাই, তার মানে এটা রিসিভার, এটা রিসিভার। সো রিসিভার যদি হয় তাহলে আমরা কি করব, V3 করব। তার মানে সেন্ডের V3 কি হবে, সেন্ড হবে। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট সেন্ড টু দ্য ইউনিভার্সিটি। ক্লিয়ার কিনা? ওকে, সো গেটের রুলসটা আপনারা করবেন। আচ্ছা, এরকম আরো কিছু আছে। আরেকটা হচ্ছে মেক। সো মেক ভার্বের কি রুলস, এগুলো কিন্তু আমি বারবার করে বলতেছি, এগুলো আপনি প্র্যাকটিস করলে পারবেন, না হলে পারবেন না। হ্যাঁ, এভাবে যেভাবে নোট করে রাখছি আপনিও খাতায় নোট করে রাখবেন। হ্যাঁ, আর পরীক্ষা যাওয়ার আগে একবার জাস্ট বুঝে পড়ে যাবেন, তাইলেই পারবেন।
বাট ওই পরীক্ষার হলে যে এরকম কিছু একটা আসে, আপনি ধরতেই পারলেন না যে এটা একটা পজিটিভ ভার্বের নিয়ম, আবার আপনার মনে নাই যে ডুয়ার হইলে কি বসে, রিসিভার হইলে কি বসে, আপনার মনে নাই, দেখবেন যে এই কারণে আপনার ভুল হবে। সো এইসব জায়গা থেকে কিন্তু পজিটিভ ভার্ব থেকে অন্তত একটা দেয়, তাই না? তারপরে দেখেন মেক, মেক ভার্বে কি করব, সাবজেক্ট মেক অবজেক্ট। তার মানে মেক ভার্বে কোনো রিসিভার নাই, একটাই আছে সেটা হচ্ছে ডুয়ার। মেক ভার্বে কোনো রিসিভার নাই, একটাই আছে সেটা হচ্ছে ডুয়ার। সো ডুয়ার হইলে আমরা কি করব, V1 বা বেস ফর্ম। সো এইটা, এই মেক ভার্ব আর হ্যাভ ভার্ব একই, তাই না? এখানে শুধুমাত্র ডুয়ার আছে। সো ডুয়ার হইলে আমরা কি করব, V1। তো দেখেন হি মেড মি ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য কার। এখন আমি ড্রাইভ করতে পারবো কি পারবো না কারটা, অবশ্যই পারবো, তাই না? সো ডুয়ার, সো এটা হচ্ছে ডুয়ার। সো ডুয়ার হইলে V1। সো ড্রাইভ, ড্রাইভ হবে। এর মানে কি আসলে পজিটিভ ভার্বের এই সেন্টেন্সগুলোর মানে কেমন দেয়? হি মেড মি ড্রাইভ দ্য কার, সে আমাকে দিয়ে কারটি চালালো, মানে তার কারটি আমি চালাই নিয়ে গেলাম। তার মানে সে বলবে যে সে আমাকে দিয়ে কারটি চালালো। তারপর কি, হি মেড মি ডু দ্য আনপ্লিজেন্ট থিং, তার মানে সে আমাকে দিয়ে এই অসন্তুষ্টিমূলক কাজটা করালো, ঠিক আছে, এরকম। সো এখানে সবসময় কি হবে, V1 হবে। সো এখানে ডুই হবে। ওকে, সো মেক ভার্বে আমরা সবসময় কি করব, ডুয়ারই হবে, আর ডুয়ার থাকলে হচ্ছে V1 বা বেস ফর্ম বসবে। ওকে, আচ্ছা, আর একটা এখানে আছে হচ্ছে লেট ভার্ব। ওকে, সো লেটে হচ্ছে ডুয়ার রিসিভার দুইটাই আছে। আচ্ছা, তো লেট ভার্বে আমরা দেখি, লেট ভার্বে কি কি আছে, সাবজেক্ট লেট অবজেক্ট, একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার। সো ডুয়ার থাকলে আমরা কি করব, V1 বা বেস ফর্ম, এটাতেও সেম। আর রিসিভার থাকলে বি প্লাস V3, এখানে একটু চেঞ্জ আছে। সো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, রিসিভার হইলে কি হবে, যদি লেট ভার্ব থাকে আর যদি রিসিভার হয় তাহলে এখানে কি করতে হবে, বি প্লাস V3, শুধু V3 না, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমরা দেখি এখানে, এখানে বলতেছে ডোন্ট লেট দোজ চিলড্রেন। দেখেন লেট আছে, লেট আছে, দোজ চিলড্রেন আছে, তাই না? তারপর আর একটা ভার্ব আসছে। এখন আমরা দেখবো যে এই দোজ চিলড্রেন বা এই ছেলে মেয়েগুলা খাইতে পারে, নিজেরা তো অবশ্যই খাইতে পারবে, তাই না? এ লট অফ ক্যান্ডি, তারা নিজেরাই তো খায়। তার মানে এ হচ্ছে ডুয়ার। ডুয়ার, ডুয়ার থাকলে কি হবে, V1। সো ইটি হবে। ওকে, এবার দেখি ইউ লেট দ্য ডোর ক্লোজ। ওকে, তো এখন দেখি ইউ লেট দ্য ডোর ক্লোজ। এখন বলেন ডোর কি নিজে নিজে ক্লোজ হইতে পারে? পারে না। তার মানে এটা হচ্ছে রিসিভার। সো এটা হচ্ছে রিসিভার। সো নিজে নিজে যেহেতু ক্লোজ হইতে পারে না, তার মানে এটাকে আমরা বলতেছি রিসিভার। আর তাহলে রিসিভার হইলে কি হবে, বি প্লাস V3, তার মানে এটা হবে হচ্ছে ইউ লেট দ্য ডোর বি ক্লোজড। তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু বি ক্লোজড। হ্যাঁ, শুধু শুধু ক্লোজ না, ইউ লেট দ্য ডোর বি ক্লোজড। ওকে, and the last one is help. Okay, সো হেল্পে আমরা কি করব, হেল্পে শুধু ডুয়ার আছে। সো হেল্পের ডুয়ারে বেস ফর্মও আছে, ইনফিনিটিভও আছে। এখন আপনি অপশনে প্রথম চুজ করবেন বেস ফর্ম। ক্লিয়ার? দেখেন সাবজেক্ট হেল্প অবজেক্ট তারপর ভার্ব আছে, তাই না? তো অবজেক্ট কি হবে, ডুয়ার হবে। ডুয়ার যদি হয় তাহলে এখানে দুইটা দেয়া, বেস ফর্মও হয় আবার ইনফিনিটিভও হয়। কারণ আপনি সর্বপ্রথম আপনার MCQ-তে খুঁজবেন বেস ফর্ম। যদি বেস ফর্ম না থাকে, যদি বেস ফর্ম না থাকে তখন ইনফিনিটিভ চুজ করবেন। ক্লিয়ার? বাট আগে হচ্ছে বেস ফর্ম আমরা খুঁজবো যে বেস ফর্ম আছে কিনা। যদি বেস ফর্ম থাকে তাহলে অ্যান্সার বেস ফর্ম দেবো। যেমন দেখেন উই হেল্পড হিম, এবার ফিনিশ, ফিনিশ তার মানে এখন হিম হি। সো হি সে নিজেই শেষ করতে পারে, তাই না? তাহলে এটা ডুয়ার। সো ডুয়ার হইলে আমরা কি করব, বেস ফর্মও হইতে পারে আবার ইনফিনিটিভ হইতে পারে। সো এখানে ফিনিশ দেব অ্যান্সারে। যদি ফিনিশ না থাকে তখন টু ফিনিশ দিব, যদি অ্যান্সারে টু ফিনিশ থাকে তখন টু ফিনিশ দিব। ক্লিয়ার কি না?
ওকে, সো আমরা পজিটিভ ভার্বের এই 5টা নিয়ম বা 5টা যে পজিটিভ ভার্ব পড়াইলাম, এই 5টা নিয়ম যাতে মনে থাকে, ঠিক আছে? এগুলো একটু নোট করে রাখবেন যাতে আপনার মনে থাকে। ওকে, আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব এখনো শেষ হয়নি। আগে যেগুলা নিয়ম পড়াইলাম এবং পজিটিভ ভার্বও রাইট ফর্ম অফ ভার্বেরই অংশ, সো এটা একটা পড়লাম। আরো একটা রাইট ফর্ম অফ ভার্ব আমরা এখানে পড়বো, এটাকে right form of verb. ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বের আরো একটা শীট আছে, এই শীটটাও আপনারা লিখে নিতে হবে এবং এই শীটটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই শীটটায় আপনাকে অনেক কিছু মুখস্থও করতে হবে। হ্যাঁ, আজকে টাইম হবে, আজকেই আমরা করাই দিই যাতে পরবর্তী দিন আমরা অন্য কিছু করতে পারি। এখন আপনাদের তো আরো কিছু কিছু চ্যাপ্টার করাইতে হবে। হ্যাঁ, কিছু বাংলা ক্লাস নিতে হবে আর একটা কম্পিউটার ক্লাসও নিতে হবে আপনাদের। হ্যাঁ, ওকে, সো আমরা রাইট ফর্ম অফ ভার্ব, আমি সবসময় রাইট ফর্ম অফ ভার্ব 2টা ক্লাস করে নিই, বাট আপনারা জানেন বা এইগুলাতে বোঝানোর মতো জিনিস কম, এই জন্য আমি একটা ক্লাসে শেষ করতেছি। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বের 2 নাম্বার রুলস। সো এখানে রুল নাম্বার, এখানে কি দেওয়া আছে, এখানকার গুলো একটু গুরুত্বপূর্ণ আগের গুলার চেয়ে। সো এখানে প্রথম নাম্বার রুলে আমরা কি বলা আছে, প্রথম সাবজেক্টের পর যদি উইশ, ফেন্সি এইগুলা থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম অথবা উড কুড প্লাস V1 বসে। এর মানে কি, যেমন দেখেন আমরা অনেক সময় বলি না আই উইশ আই কুড স্ট্যান্ড ফাস্ট। সো উইশ, ফ্যান্সি এগুলোর মানে কি, এই উইশ, ফ্যান্সি এগুলোর মানে হচ্ছে অলিক চিন্তা করা বা কাল্পনিক ভাবনা, ঠিক আছে? মানে যেটা আসলে সত্যি না, বাট আমরা কল্পনা করতেছি যে যদি এটা হতো, তাই না? সো এই ধরনের বাক্যে যদি উইশ, ফ্যান্সি দিয়ে প্রথমে শুরু হয়, তার মানে পরের সেন্টেন্সগুলোতে আমরা কি করব, পাস্ট ফর্মে করব। এক কথা হচ্ছে পাস্ট ফর্মে করব। আবার কখনো কখনো উড কুড প্লাস V1ও দিতে পারি। যেমন দেখেন এখানে আমি কি বললাম, আই উইশ আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, যে যদি আমি এক্সামে ফার্স্ট হইতাম, এরকম একটা উইশ করলাম, তাই না? আবার বলতেছে আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি একটা ধনী ব্যক্তি হইতাম, ঠিক আছে? সো আয়ের সাথে আমরা নর্মালি ওয়াজ দিই, তাই না? বাট যখন এরকম অলিক চিন্তা করা হবে তখন আয়ের সাথে অয়ার বসাইতে হবে। ক্লিয়ার? এটা প্রথম দিন বলছিলাম যে আয়ের সাথে অয়ারও বসে, কখন, যখন আমরা অলিক চিন্তা করি, ঠিক আছে? সো আই উইশ, আই ফ্যান্সি এইগুলা যুক্ত থাকলে আমরা পরেরটা পাস্ট ফর্মে করব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে রুল নাম্বার 2। রুল, সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হয় এবং সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বি ফর্ম। হ্যাঁ, তো অনেক সময় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো দিয়ে আসলে কোশ্চেন আসে। হ্যাঁ, তো এগুলার 2টা নিয়ম, একটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদির পরে যদি সাবজেক্ট থাকে, তো দেখেন ইট ইজ হাই টাইম উই, তার মানে কি এখানে একটা সাবজেক্ট আছে, তাই না? তো এরপরে যদি সাবজেক্ট থাকে তখন কি করব, এরপর ভার্বের পাস্ট ফর্ম বসবে। কি ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। এখানে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড বসছে, তার মানে কি পাস্ট ফর্ম বসছে বা পাস্ট ইনডিফিনিট ফর্ম বসছে, তাই না? আর যদি ইট ইজ টাইমের পরে যদি কোনো ধরনের কোনো সাবজেক্ট না থাকে তখন আমরা কি করব, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। সো ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এখনই কাজ করার সময়, ঠিক আছে? আর এটার মানে কি দাঁড়ায়, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস, এটাই উপযুক্ত সময় আমাদের কি, আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করার, তাই না? সো এই হচ্ছে 2টা নিয়ম, একটা যদি সাবজেক্ট থাকে আর একটা যদি সাবজেক্ট না থাকে। সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ। ওকে, এটা আবার কি বলছে দেখেন, এখানে বর্তমান বা ভবিষ্যৎকালের বাক্যে আনলেস, আনটিল, টিল এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়
আনলেস আনটিল এর নেগেটিভ ক্লোজ হয় না, অতীতকাল বোঝালে পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, সো এটা সহজ। এখানে কি লেখা, বর্তমান বা ভবিষ্যৎকাল যদি বোঝায় তাইলে আনলেস আনটিল টিল এর পরে সবসময় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন, স্টে হেয়ার আনটিল আই রিটার্ন, মানে কি এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি আসি, তাই না? সো আই রিটার্ন। তারপর কি, এটা পাস্ট ফর্ম, তাই না? পাস্টের কথা কি লেখা আছে, আনলেস আনটিল এর নেগেটিভ ক্লোজ হয় না। এর মানে কি বলেন তো? এই আনলেস আর আনটিল মানেই যতক্ষণ পর্যন্ত না। এর মানে কি, যতক্ষণ পর্যন্ত না। তো যতক্ষণ পর্যন্ত না এইটাই বোঝাইছে। তার মানে আমি যদি আবার নেগেটিভ ক্লোজ করি তার মানে কি ডাবল নেগেটিভ হয়ে যাবে না? সো আনলেস আনটিল এর সাথে কখনো নেগেটিভ ক্লোজ হবে না। ওকে, আর অতীতকাল বোঝালে কি হয়, অতীতকাল বোঝালে পাস্ট ইনডিফিনিট হয়। যেমন দেখেন, আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি কেম, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিটে করছি আমরা। কিসে করছি? পাস্ট ইনডিফিনিট। কারণ কি, এটা ছিল প্রথমের অংশ ছিল হচ্ছে অতীতকালের কথা। সো ও প্রথমের অংশ যদি প্রেজেন্ট কালের কথা হয় তাহলে পরেরটাও প্রেজেন্ট কালের হবে। প্রথমের অংশ যদি পাস্টের কথা হয় তাহলে পরেরটাও পাস্ট ইনডিফিনিটে হবে। এই যে ডোন্ট কাম টুমরো আনলেস আই ফোন, তাহলে এটা প্রেজেন্টে ছিল, এজন্য এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, সো সেম রুলস। কেন পূর্বের ক্লাসগুলো তো পাওয়া যাবে আপনাদের এই গ্রুপে, পিন করা আছে দেখবেন, হ্যাঁ, ফিচার পোস্টে পিন করা আছে। আপনাদের ফিচার পোস্টে পিন করা আছে। ওকে, এইটা কি লেখা, সিন্স। সিন্স এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তার মানে আমরা একটা মনে রাখবো যে সিন্স এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তার মানে পরে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, সিন্স এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা এখানে লিখছি, ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়, সিন্স আই মেট ইউ, যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। ওকে, তারপর মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট। তার মানে দেখেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হইলেই পরের সিন্স এর পরের ক্লোজটা পাস্ট ইনডিফিনিটে হবে। ওকে, সো এটা মুখস্থ রাখবেন, পাস্ট ইনডিফিনিট। আর আরেকটা কি বলা আছে, আবার পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। ওকে, যেমন দেখেন, সিন্স এর এখানে পূর্বে ইট ওয়াজ লং, এটা অনেক সময় ছিল, সিন্স আই হ্যাড সিন ইউ, যখন আমি তোমাকে দেখেছিলাম। তার মানে প্রথমেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর প্রথমেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এই রুলসটা জাস্ট মুখস্থ করে রাখবেন। আচ্ছা, একটু একটু ওয়েট করেন তো, কেউ একজন দরজা ঝাঁকাচ্ছে। ওকে, সো আমাদের নেক্সট রুলস আমরা দেখি। আচ্ছা, নেক্সট রুলে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। সো অ্যাজ ইফ অ্যাজ দো গুলো আসলে কিভাবে মিনিং দেয়? অ্যাজ ইফ অ্যাজ দো গুলা মিনিং দেয় হচ্ছে যেন। যেমন আমরা অনেক সময় বলি না যে সে এমন ভাব করছে যেন সে সব জানে, এই যে মানে যেন কথাটা, হ্যাঁ, এই টাইপের যেনতে আমরা অ্যাজ ইফ আর অ্যাজ দো ইউজ করি, যেন, হ্যাঁ, যে সে এমন ভাব করছে যেন সে সব জানে। আরো আরো কি বলতে পারি, হ্যাঁ,
তাকে দেখে এমন মনে হচ্ছে যেন সে অনেক ক্লান্ত, ঠিক আছে, এই টাইপের যেন। তো এরকম যেন যদি থাকে তখন আমরা কি করব, অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন পাস্ট ইনডিফিনিট, আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট, জাস্ট এই। হ্যাঁ, আর বি ভার্ব হিসেবে সবসময় এখানে ওয়ার বসে। যেমন হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম, সে এমন ভাবে হাঁটছে যেন সে খোঁড়া। আমরা অনেক সময় বলি না যে সে এমন ভাবে হাঁটছে যেন সে খোঁড়া। সো হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যদি আগে থাকে পরেরটা দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, এরপর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলেছিল যেন সে সবকিছু জানে, ঠিক আছে। সো প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তার মানে পরেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, এই যে হি হ্যাড নোন। হ্যাঁ, আর হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আচ্ছা, সে এমন ভাবে, এটা কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, এটা তো শিখাইলাম এখন, তাই না? আচ্ছা, এই হচ্ছে অ্যাজ ইফ আর অ্যাজ দো নিয়ম, এটাও অনেক সময় আসতে পারে। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব। ওকে, সো নন ফাইনাইট ভার্বের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। নন ফাইনাইট ভার্বের ভিতরে হেয়ার, প্রথমে আছে হেয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াচ। আরো কি আছে, ক্যাচ, ফিল, ফাইন্ড, ইমাজিন, লিভ। এই ভার্বগুলার অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস, ভার্ব প্লাস আইএনজি, তাই না? কিছু সময় আবার, আচ্ছা কিছু সময়ের কথা আমরা বাদ থাক, যেটা কি বলে ব্যতিক্রম নিয়ম বাদ থাক, বাট ম্যাক্সিমাম টাইমে এইটাই হয়। হ্যাঁ, আর এখান থেকে কোশ্চিন আসে, যেমন দেখেন উই স হিম, এই যে সি। সো উই স হিম গোয়িং টু দ্য স্কুল, এই পরেরটা গোয়িং হয়ে গেল কেন, প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কারণে। সো প্রথমে আমরা কি কি জিনিস করবো, এই ভার্বগুলো মুখস্থ করবো, হেয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াচ, ক্যাচ, ফিল, ফাইন্ড, ইমাজিন। এই ভার্বগুলার পরে যদি একটা অবজেক্ট আসে এবং সেই অবজেক্টের পরে যদি আরেকটা ভার্ব আসে তখন সেই ভার্বটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। যেমন দেখেন আই হিয়ার্ড দ্য লিটল বয় ক্রাইং, আমি ছোট বাচ্চাটিকে কাঁদতে শুনলাম, ঠিক আছে। আমরা অনেক সময় বলি না যে আমি ওই ছোট বাচ্চাটিকে কাঁদতে শুনলাম বা কান্না করতে শুনলাম। সো আই হেয়ার, সো হেয়ার মানে কি, এই যে হেয়ার। সো আই হেয়ার্ড দ্য লিটল বয় ক্রাইং, সো প্রেজেন্ট পার্টিসিপল। এরপর হি নোটিসড হিম রানিং ফ্রম দ্য হাউস, সে লক্ষ্য করলো যে ছেলেটি দৌড় দিল, তাই না? সে তাকে লক্ষ্য করলো বাড়ি থেকে দৌড় দিতে, ঠিক আছে। সো নোটিস, এই যে নোটিস, এরপরে হচ্ছে একটা অবজেক্ট আছে, অবজেক্টের পরে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সো এই নিয়মটা অনেক সময় পরীক্ষায় আসে। হ্যাঁ, কোন একটা পরীক্ষায় যেন আমি নিজেই পেয়েছিলাম। সো এটা অবশ্যই মনে রাখবেন। এখানে কিছু কিছু ভার্ব আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই পিডিএফটা ম্যাক্সিমাম মুখস্থ করার জিনিস। এখানে কি আছে, বিজি, ওর্থ, ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বা এরপরে একটা ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত করবো, এটা খুব ইজি। যেমন ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ এর পরে আর একটা ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করবো। শি ইজ বিজি, বিজির পরে যদি আর একটা ভার্ব আসে, বিজি বলি, ওর্থ বলি, বা ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এর পরে যদি আর একটা ভার্ব আসে তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত করবো। হ্যাঁ, আর একটা আছে মাইন্ড, সেটা পরে আছে, ঠিক আছে। আরো একটা আছে মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, ঠিক আছে। মাইন্ডের পরেও ভার্ব প্লাস আইএনজি হয়, এটা অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, কোনগুলার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আর কোনগুলার পরে ভার্বের ইনফিনিটিভ হয় সেগুলো আমরা এখন দেখি। ওকে, আর এই ভার্বগুলো আপনি মনে রাখবেন কিভাবে, প্র্যাকটিস করে। হ্যাঁ, দেখেন রুল, নিচের ভার্বগুলার পরে যদি আরেকটা ভার্ব আসে তবে তার সাথে আইএনজি যুক্ত হয়। এর মানে কি, এই যে এখানে যতগুলো ভার্ব দেয়া, এই ভার্বের পরে যদি আমরা আরেকটা ভার্ব আনতে চাই তাইলে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখেন, যদি আমরা কুইট মানে কি, বাদ দেয়া, তাই না? কুইট মানে কি, বাদ দেয়া। এখন মনে করেন আমি বললাম যে আমি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিছি বা আমি স্মোকিং বাদ দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে আমি লিখলাম যে আই কুইট
স্মোক, স্মোক মানে কি? স্মোক মানে তো স্মোক যদি ধরি তাহলে স্মোক মানে হচ্ছে ধূমপান করা, তাই না? ভার্ব। তাহলে আই কুইট বলা হয়েছে যে এই ভার্বগুলোর পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে এখানে লিখতে হবে যে আই কুইট স্মোকিং। ওকে, আই কুইট স্মোকিং। আবার অনেকে আমরা বলি না কিপ গোয়িং, কিপ গোয়িং, হাঁটতে থাকো বা চলতে থাকো, কিপ গোয়িং। এই যে কিপ, কিপও এমন একটা ভার্ব যার পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে সেখানে আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? সো এই রকম এই যে মাইন্ডও এর ভেতরে আছে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। হ্যাঁ, সো আবার ফিনিশ, স্টার্ট, হ্যাঁ, এই সব কিছুই কিন্তু এই রিলেটেড জিনিস। আর এইগুলা থেকে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন আসে। হ্যাঁ, এইরকম ভার্ব দিয়ে এরপরে গ্যাপ দেয়, এখানে এখন ইনফিনিটিভ বসবে নাকি এরকম আইএনজি যুক্ত বসবে, কোনটা বসবে আপনাকে এখন সিলেক্ট করতে হবে। তাহলে অবশ্যই এই ভার্বগুলো আপনার মনে রাখা লাগবে। হ্যাঁ, অ্যাডমিট, অ্যান্টিসিপেট, কি অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। হ্যাঁ, সো এই ভার্বগুলো অবশ্যই আপনি মনে রাখবেন যে এই ভার্বের পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে আইএনজি যুক্ত হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? রিসিস্ট, রিসিস্ট মানে কি? বাধা দেয়া কাউকে কোনো কিছুতে, ঠিক আছে? রিসিস্ট মানে কি? প্রতিরোধ করা, এইরকম টাইপের। হ্যাঁ, বা বাধা দেয়া, হ্যাঁ, এমন টাইপের জিনিস। সো এই ভার্বগুলো অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, এখানে যেগুলা দেয়া আছে কম না। এই যে এনজয়, এনজয় এরকম একটা ভার্ব। হ্যাঁ, এসকেপ, তারপর এক্সকিউজ, পোস্টপন। হ্যাঁ, কিছু কিছু গুলা যেন মনে থাকে। স্টপ, হ্যাঁ, আমরা অনেক সময় বলি না স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং। ওয়ার্কিং কেন বলি? এই কারণে বলি যে স্টপ এমন একটা ভার্ব যার পরে যদি আরো একটা ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, সো স্টপ ওয়ার্কিং। হ্যাঁ, এই যে যেমন এখানে লেখা আই ডোন্ট মাইন্ড, মাইন্ড এমন একটা ভার্ব যার পরে আরেকটা আসলে আইএনজি যুক্ত হবে। এই যে স্টপ ওয়াচিং টিভি, তাহলে স্টপ এমন একটা ভার্ব যার পরে এরকম আইএনজি যুক্ত হবে। ওকে, আচ্ছা, এই যে এইটা অনেকবার আসে বলে এটা আমি আলাদা করে লিখে রাখছি যে অনুরোধ বোঝাতে উইল বা উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো মাইন্ড মনে রাখলেই হবে। হ্যাঁ, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একই নিয়ম যে কেউ কোনো কিছু না করে পারে না। আমরা অনেক সময় এরকম বলি না, আমি ভাবছিলাম ওরা কিছু বলবো না কিন্তু না বলে আর পারলাম না। এই যে অনেক সময় আমরা এই ধরনের কথা বলি না যে তাকে কিছু না বলে পারলাম না, তার মানে আমরা কিছু বলছি এরকম। হ্যাঁ, তো কেউ কোনো কিছু না করে পারে না এই অর্থে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এর পরে আর একটা হচ্ছে ক্যান নট বাট, একটা হচ্ছে ক্যান নট হেল্প আর একটা হচ্ছে ক্যান নট বাট, এই দুইটা হয়। তো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে হেল্প যদি আমরা বসাই তাহলে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে তারপরে আর একটা ভার্ব আসলে। ঠিক আছে, আর যদি ক্যান নট বাট বসাই তাহলে তারপরে আর একটা ভার্ব আসলে তার বেস ফর্ম বসাইতে হবে। যেমন দেখেন হি কুড নট হেল্প, এটা কুড নট হেল্প ইউজ করছি, আর এখানে হি ক্যান নট বাট ইউজ করছি। দুইটার মিনিং এ কিন্তু সেম। কুড নট হেল্প মানেও যা, ক্যান নট বাট মানেও তাই, যে সে এটা না করে পারে না। তো দেখেন হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার, সে চিঠিটি না লিখে পারলো না। এর মানে কি? সে চিঠিটি না লিখে পারলো না, কিন্তু ভার্বে চেঞ্জ হয়ে গেল। দেখেন এটা হেল্প ভার্ব, মানে কুড নট হেল্প বা ক্যান নট হেল্প যদি হয় তাহলে তারপরে ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়। দেখেন রাইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। বাট হি ক্যান নট বাট, যদি ক্যান নট বাট থাকে তাহলে বেস ফর্ম বসাইতে হয়, বেস ফর্ম। এই যে হি ক্যান নট বাট হেল্প দ্য পোর, তার মানে সে গরিবদের সাহায্য না করে পারলো না। মিনিং সেম, বাট এখানে আমরা হেল্প দিলাম, হেল্পিং দিলাম না। কেন? কারণ এটা হেল্প না বা হেল্প ভার্বের মতো না, ক্যান নট বাট। সো ক্যান নট বাট থাকলে বেস ফর্ম, ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, এটা যেন মনে থাকে। ওকে, আচ্ছা, এইবার আবার কিছু ভার্ব আছে যেগুলো কি টু ব্যতীত, এই নিয়মটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসেই।
যে আমরা ম্যাক্সিমামই জানি কি টু ব্যতীত প্রায় সব প্রিপজিশনের পরেই যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাই না? টু ব্যতীত প্রায় সব প্রিপজিশনের পরেই ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু তে হয় না। কারণ টু হয় না কেন? কারণ টু এর পরে যদি ভার্ব আসে তাহলে সেটার আমরা বেস ফর্ম মানে ইনফিনিটিভ করে ফেলি, তাই না? বেস ফর্ম বসাই, আইএনজি যুক্ত করি না। বাট কিছু ভার্ব আছে যেগুলা টু আসলেও টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করি, তাহলে সেগুলো হচ্ছে ব্যতিক্রম। সেই ব্যতিক্রমগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন দেখেন, তবে নিচের টু যুক্ত প্রিপজিশনের পরেও ভার্বের সাথে আইএনজি বসে, সেগুলো কোনগুলা? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, বি বা গেট ইউজ টু, বি বা গেট অ্যাকাস্টমেড টু, অ্যাডহেয়ার টু, অ্যাডভার্স টু, হ্যাঁ, অ্যাডিক্টেড টু, বার টু, ক্লোজ টু, কমিটেড টু। সবগুলাই যে মনে রাখা লাগবে এমন না, কিছু কিছু গুরুত্বপূর্ণ গুলো মনে রাখবেন, যেমন কমিটেড টু, কনফেস টু, হ্যাঁ, অ্যাভারশন টু, অবজেক্ট টু, হ্যাঁ। তারপরে যে এখানকার প্রথমগুলো আর এইগুলা যদি ভালো করে মনে রাখেন তাইলে হবে, হ্যাঁ। এই টু গুলার পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটার সাথে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি বসাবো তখন। ক্লিয়ার? যেমন এই যে আমি এখানে দিছি প্রিফার, এখানে আচ্ছা এটা প্রিফারের আলাদা নিয়ম। সো এখানে যদি আমরা কোনো কিছু এরকম পাই যে উইথ এ ভিউ টু এরপরে যদি পাই তাহলে তার সাথে আইএনজি যুক্ত করব, হ্যাঁ। সো অবশ্যই এই ভার্বগুলা আপনি মনে রাখবেন যে এই ভার্বের টু গুলার পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। ওকে, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে, অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ। এটা প্রিফারের নিয়ম। আরো একটা পিডিএফ তো ছিল রাইট ফর্ম অফ ভার্বের, এটা রাইট ফর্ম অফ ভার্ব টু, তাই না? তার মানে আরো একটা ছিল, বাট আচ্ছা একদিনে এত কিছু না বোঝাই, ঠিক আছে? আরো একটা পিডিএফ ছিল যেটার মধ্যে অল্প কিছু আছে, বাট ওইটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওইটাও আমি দিয়ে দিব, একদিনে বেশি করানোর দরকার নেই। সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম 1 নাম্বার পিডিএফ, 2 নাম্বার পিডিএফ আর পজিটিভ ভার্ব, হ্যাঁ, এই 3টা জিনিস পড়ছি। 3টা জিনিসই আমি আজকে অ্যাড করে দিব না আপনাদের ফিচার পোস্টে, সো সেখান থেকে দেখে নেবেন, হ্যাঁ। হ্যাঁ, অ্যাড টু মানে লেগে থাকা। সো অবশ্যই এইগুলা নিজের নোট করে নেবেন, তাইলে আপনার জন্য ভালো হবে, হ্যাঁ। ওকে, সো ক্লিয়ার আজকের ক্লাস? আচ্ছা, সুজন চন্দ্র সরকার, ভোকাবুলারি আপনি আমাকে নক দেন, আমি দিয়ে দেব না আপনাকে, ঠিক আছে? ওকে, সো আজকের মতো ক্লাস এতটুকু, আমরা নেক্সট দিন দেখা হবে।